সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিশির ভট্টাচার্যের প্রদর্শনী রেখাচিত্র। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস এম সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ। শুভ সকাল দাদা। শুভ সকাল। কেমন আছেন? আছি ভালো। আপনাদের যে সংগঠন, মানে রবীন্দ্রনাথের গানের চর্চা তো আসলে বহু বছর ধরে করছেন, এবং রবীন্দ্রনাথের গানের যে সংগঠন রবি রশ্মি 27তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এই যে এতগুলো বছর আপনি তো প্রতিষ্ঠাতা ছিলেন, নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন আছে, আয়োজনটা সম্পর্কে শুনছি, কিন্তু তার আগে একটু জানি কেমন লাগছে। প্রতিষ্ঠা বার্ষিকী মানে সংগঠনের জন্মদিন, এটা খুবই আনন্দের একটা বিষয়। ছেলেমেয়েরাও খুব উৎফুল্ল হয়ে আছে যে আমরা সেই সময়টাকে আমরা উদযাপন করব। তো এই অনুষ্ঠানে আমাদের এবার নাম দেওয়া হয়েছে শিরোনামে অভয় বাজে হৃদয় মাঝে। ছেলেমেয়েরা এখানে একটা গীতি আলোক্য যাবে প্রথম দিন, তারপর সম্মাননা যাবে। আমরা সম্মাননা দিচ্ছি মহিউজ্জামান চৌধুরী ময়না, দেশবরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এই অনুষ্ঠানে একটা মানে আনন্দের খবর দিই, এনটিভির আমাদের ব্যবস্থাপক, অনুষ্ঠান মহাব্যবস্থাপক আমাদের আলফ্রেড খোকন ভাই এটার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এটা খুবই একটা আনন্দের বিষয় আমাদের কাছে। যেমনটি বলছিলেন যে অভয় বাজে হৃদয় মাঝে, এই শিরোনামের যে আয়োজনটি, সেই আয়োজনটি হতে চলেছে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে, এবং সেটি 12 এবং 13 সেপ্টেম্বর দুদিন ব্যাপী আয়োজন চলবে। শুক্র এবং শনিবার ছুটির দিনে করছেন আপনারা, বিকেল 5:30। আর কি কি আয়োজন থাকবে? মূলত আয়োজনে যে বললাম, প্রথমত আমরা সম্মাননা যাবে 12 তারিখে শুক্রবার দিন বিকেল 5:30। তারপর একটা গীতে আলোক্য যাবে। এই গীতে আলোক্যটা আমি নিজেই তৈরি করছি রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ে গান দিয়ে। মানে এটা অনেকটা নৃত্যনাট্যের মতো মনে হবে, গীতিনাট্যের মতো মনে হবে। এমন ভাবে করা হয়েছে, আধা ঘন্টা, খুবই চমৎকার। বিভিন্ন তালের ভেরিয়েশন এবং গানের পেছনের যে গল্পটা আমরা প্রথম বলে দেব। এর সাথে ধারা বর্ণনা থাকবে। এটা মানে কি বোঝানো হয়েছে গীতে আলোক্যটাতে, সেটা ধারা বর্ণনা আমাদের বোঝানো হবে। এবং বিভিন্ন গানের সঞ্চারী, স্থায়ী, দ্বিতীয় অন্তরা, মুখ, বিভিন্নভাবে মিলিয়ে এবং সুরের বৈচিত্র্য ঠিক রেখে, কর ঠিক রেখে তারপরে এটা আধা ঘন্টা একটা গীতে আলোক্য করা হয়েছে। 5:30 থেকে শুরু হয়ে কয়টা পর্যন্ত চলবে? এটা 5:30 আমরা রাত 9টা পর্যন্ত চলবে। গীতে আলোক্য সম্বন্ধে একটু বলি। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, এই শিরোনামে ওই অনুষ্ঠানে একটা নৃত্য আছে প্রেমের জোয়ারে, এটার সাথে ডুয়েট নৃত্য যাবে একটা। তারপরে আরো একটি আছে, কিন্তু আমরা নতুন যৌবনেরই দূত, এটা দ্বিতীয় দিন। ছোটদের রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেক প্রতিষ্ঠা বার্ষিকী ছোটদের জন্য আমাদের একটা অনুষ্ঠান
এটা বিশেষভাবে আয়োজন করে, এই কারণে দর্শক সারির থেকে এটার একটা ডিমান্ড আছে যে দাদা এটা করতে হবে। তখন আমি এই এদের কথা ভেবে, আসলে সকলের, ছোট বড় সকলের, ছোটদের জন্য রবীন্দ্রনাথের অনেক গান আছে। যেমন আজ ধানের ক্ষেতে রৌদ্র চায়, আমরা ছোটরা কিন্তু গান শেখা শুরু করেই রবীন্দ্রনাথের গান দিয়ে, তাই নয় কি? অনেক গান আছে এদের, মমচিত্তে, নীতি নৃত্যে, কত ছোটদের কত উপযোগী গান আছে রবীন্দ্রনাথের। খুব ভালো লাগে আমার এগুলো ছোটদের সাথে কাজ করতে। আচ্ছা, এই আয়োজনটি করবার জন্য তো বেশ অনেকদিন ধরে পরিকল্পনা আপনাদের নিতে হয়। কতদিন ধরে প্রস্তুতি চলে? এটা আমাদের মোটামুটি ৩-৪ মাস প্রস্তুতি পর্বটা শুরু হয়। শুধু তো গান গাও না, এটা সাংগঠনিক অনেক কিছু বিষয় থাকে, একটা প্রোগ্রাম নামানো, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আর রবি রশ্মিতে যারা আছেন, মানে এই সংগঠনের সাথে যুক্ত, তারাই কি মূলত এই আয়োজনটি করে থাকেন? এটা আমাদের একটা ক্যাটাগরি আছে যে ছেলে মেয়েগুলো আমার টাচে আছে এবং রেডিও টিভিতে গায়, এবং তাদের যে মানসিকতা, এগুলো সবকিছু চিন্তা করে সদস্য করা হয়। এবং ছেলেরা ভালো, খুব ভালো, ওরা নিজেরাই আয়োজন করে, আমি জাস্ট পিছন থেকে তুলে ধরি আর কি। সেটাই সব থেকে বড় দায়িত্ব। রবি রশ্মির সাথে এই যে এতগুলো বছর, 27টি বছর, দাদা কম তো সময় না। যখন শুরু করেছিলেন তখন এটার পিছনে একটা গল্প, পিছনে একটা গল্প আছে সম্ভব হবে। সেটা আমি যখন ছেলে মেয়েদের গান শেখানো শুরু করি বাসাতে, অনেকদিন হয়ে গেছে, তো বলল স্যার আমরা কি একটা সংগঠন করতে পারি না? আমি সংগঠন করতে গেলে অনেক শ্রম দিতে হয়, আমার প্রবলেম হয়ে যায়, যেমন পারফরমেন্স একটা ব্যাপার থাকে, এগুলো দৌড়াদৌড়ি করার দায়িত্ব থাকে, তোমরা যদি এগুলো করতে পারো তাহলে করা যায়। হয় না, আমরা করব। তো ঠিক আছে, তো আমি চলে গেলাম বেলি রোডে, কলিম শরাফি আমাদের দেশবরেণ্য শিল্পী, আমাদের রবীন্দ্রসঙ্গীতের অন্যতম পুরোধা, পথিকৃৎ সাংস্কৃতিক জগতের। কলিম ভাই বললাম, কলিম ভাই এই বিষয়টা, হ্যাঁ খুবই ভালো, খুবই ভালো, যত সংগঠন হবে রবীন্দ্রসঙ্গীত ভিত্তিক তত ছেলেমেয়েরা উজ্জীবিত হবে এবং সমাজের লোকজন জড়িত হবে এবং তাদের একটা ভালো লাগার জায়গা তৈরি হবে, এইভাবেই সমাজ সংস্কার হবে, সংস্কার করতে হয়। তো উনি বলেন যে কি কি নাম ভেবেছো? আমি কয়েকটা নাম দিলাম। বললো আমি একটা নাম দিই, সেটা কি? রবি রশ্মি। তখন আমি বললাম বাহ সুন্দর, রবি রশ্মি মানে রবির আলো, রবির কিরণ, এই যে সব দিক থেকে তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, খুবই সুন্দর। পরে আমরা সাংগঠনিক, এটা 1994 সালের 7 আগস্টের কথা, 1998 সালের 7 আগস্ট। হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হলো বাসায় বসে ইনস্ট্যান্ট আমরা কেউ 5 টাকা, 10 টাকা, 20 টাকা এইভাবে দিয়ে ওই একটা ফান্ড রাইজ করলাম, এবং ওই ফান্ড দিয়ে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করলাম। আজ অবধি সেটা চলমান, এইভাবেই চলছে। এর মধ্যে তো অনেক সংযোজন বা বিয়োজন হয়েছে নিশ্চয়ই, বা মানে অনেক মানুষ এসেছে, আবার অনেক পুরনো হয়তো চলেও গেছে, অনেকে সংসার জীবনে ঢুকে গেছে, সাংসারিক কারণে সময় দিতে পারে না, অনেকে বিদেশে চলে গেছে, কিন্তু যোগাযোগ রাখে। যোগাযোগ আছে। আর এখন তো সামাজিক যোগাযোগ এটা আরো ব্যাপক হয়ে গেছে। আর যদি জানতে চাই আপনার কাছে যে এখন পর্যন্ত রবি রশ্মির সদস্য সংখ্যা কতজন আনুমানিক? বর্তমানে 50 জন গাইবে এই 2 দিন অনুষ্ঠানে। দাদা, এই যে এতগুলো বছর ধরে যখন একটি সংগঠন চালাচ্ছেন আপনি, বা এটার ভেতর দিয়ে যাচ্ছেন, এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, তো অনেক নতুন এসেছে, তাদের কাছ থেকে রবীন্দ্র ভাবনা সম্পর্কে নিশ্চয়ই জেনেছেন, তারা আসলে কিভাবে চিন্তা করে রবীন্দ্রনাথকে নিয়ে। মানে আমি যেটা করি আর কি, একটা ছেলে মেয়েকে মানে রবীন্দ্রনাথকে বুঝে এবং শিল্পী হওয়ার যে গুণাবলী এবং গান গাইতে গেলে যে অনেক কিছু বিষয় ভাবনা আছে, সেইগুলোকে মাথায় রেখে ওদেরকে আমি তৈরি করি। মানে রবীন্দ্রনাথের গান গাইবার আগে তো আসলে রবীন্দ্রনাথের দর্শনটা বুঝতে হবে, বা তাকে বুঝবার একটা ব্যাপার আছে। সবসময় আমি বলি যে তোমরা গানটা আগে পড়বে, এটা অবসর সময়ে পড়বে, এবং তোমার মতো করে তোমার ভাবনাটা ওখানে একটা ছবি তৈরি করো ওই গানটার ভিতর দিয়ে। যদি তোমার ভাবনাটার সাথে ওই কথাগুলোর সাথে মিলে যায়, দেখবে যে গানটা গাইতে ভালো লাগবে এবং আনন্দ বোধ করবে। এই বিষয়গুলো সবসময় বলি, এবং আমি নিজেও এটা চিন্তা করি যে গানের ভিতরটা কি মেসেজ আছে, কি বার্তাটা আছে, সেইটা বোঝার চেষ্টা করি। আমার প্রতিদিনের রবীন্দ্রনাথ আমি আমার মতো করে চিন্তা করি। বই অনেক কিছু আছে, অনেক কিছু পড়ার আছে,
সেটা গবেষণামূলক। কিন্তু আমি আমার ভাবনা থেকে আমি যে গানটা তুমি কি কেবলই ছবি, এই যে গানের ভাবনাটা, এই ভাবনাটা কি আসলে কি ছবি, হ্যাঁ, এর ভিতরে আমি ঢোকার চেষ্টা করি যে কেন রবীন্দ্রনাথ এই কথা দিয়ে এই গানটাকে এইভাবে তুলে ধরেছেন। তো এই বিষয়গুলো খুব ভাবি। যেমন ধরেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই যে দেশপ্রেমের যে ভাবনাটা, মানে একটা লোককে আপনি যখন ভালোবাসবেন, স্নেহ করবেন, আদর করবেন, মাকে যেমন মমতা দিয়ে ভালোবাসা, বাবাকে শ্রদ্ধা করা, শিক্ষককে মর্যাদা দেওয়া, এই যে বিষয়গুলো, হ্যাঁ, এটা টোটালটা একটা দেশের ভিতরেই তো চলতে হয়। তো এই ভাবনা থেকে আপনি দেখবেন এই বোধটা যতটুকু থাকবে, ঠিক অনুরূপভাবে দেশের প্রতি আপনার মমত্ববোধ চলে আসবে। নিঃসন্দেহে। নতুনরা যখন রবীন্দ্রনাথের গান গাইছেন অনেক ক্ষেত্রেই হয় এরকম যে তারা তাদের নিজেদের মতন করে গানটি গাইবার চেষ্টা করেন। সেটা হয়তো আপনারাও লক্ষ্য করেছেন। তো সেইটা কি আসলে ইতিবাচকভাবে দেখা উচিত? এটা হচ্ছে একটা যুগের পরিবর্তন আসে বিভিন্ন ভাবে, বিভিন্ন সংস্কৃতির, যেহেতু আকাশ সংস্কৃতি আছে এখন ঘরে ঘরে তো মানে ডিজিটালের অনেক কিছু পৌঁছে গেছে, ঘরে ঘরে এক একটা চ্যানেল, চ্যানেল, ইউটিউব চ্যানেল, ঘরে ঘরে তার নিজের মতো করে স্বাধীনতা দিয়ে নিজের মতো করে তৈরি করে। এই যে ভাবনা, এটা খারাপ না, কিন্তু গানটা গাইতে গেলে একটু শিক্ষার প্রয়োজন আছে। এগুলো একটু দেখতে হয়, একটু গ্রামাটিক্যালি দেখতে হয়। আবার অনেক শিল্পী আছে গ্রামার কিছুই বোঝে না, কিন্তু তার কণ্ঠটা মজার, কণ্ঠটা সাবলীল, সহজাতভাবে আসছে। সহজাতভাবে আমরা বলি যে ঐশ্বরিক দান, এই কথাগুলো বলে দিই, তাই না? কিন্তু তার ভিতরে যে সুর দিয়েছে ঈশ্বর, মানে গলা ছেড়ে গাইতেছে অবলীলায়, কাজে এইগুলো আবার একটা অন্য জগৎ। যেমন অনেক আর্টিস্ট আমাদের এই দেশে আছে, মানে প্রথাগতভাবে ওইভাবে শিখে আসেনি, কিন্তু কণ্ঠটা শুনতে ভালো, সৃষ্টিকর্তা প্রদত্ত। তাদেরকে তো আপনি অ্যাভয়েড করতে পারবো না। কাদের কাছে গান শিখেছেন আপনার গুরুজি বা ওস্তাদজি কারা ছিলেন? আচ্ছা, আমি যাদের কাছে শিখেছি, প্রথম হচ্ছে আমার যে গৃহশিক্ষক সুকুমার ভৌমিক, উনি আমার 25 বছর আমাদের বাসায় ছিলেন, একটা সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করতেন, এবং আমার সঙ্গীত যেমন হাতে খড়ি, লেখাপড়া হাতে খড়ি। আচ্ছা, এরপরে আমি এসএসসি পাস করার পরে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য বুলবুল একাডেমিতে ভর্তি হই, ওয়াজঘাট শাখা, পুরান ঢাকায়। তারপর ওখান থেকে আমি আদু ভাইয়ের মতো 12 বছর পড়েছিলাম, মানে শেখার তো শেষ নেই। এরপরে সার্টিফিকেট পরীক্ষা দিয়ে ওখান থেকে তারপরে রেডিও টেলিভিশন, ওখানে আমি যাদের পেয়েছি সেটা হচ্ছে আমাদের শ্রী অজিত রায়, সুদিন দাস, আব্দুল আহাদ, মানে তারপর কলিম ভাইকে আমি পেয়েছি, তার বাসায় মাঝে মাঝে যেতাম, শ্রদ্ধেয় গুণীজনদের। হ্যাঁ, সবাই, মানে ওই সময় আমি যাদের পেয়েছি এটা আমার ভাগ্য, আসলে সত্যি কথাই ভাগ্য। যেমন অনুপ ভট্টাচার্যকে পেয়েছি, এরা না প্রত্যেকেই গানের প্রতি সাংঘাতিক তাদের ডিভোশন ছিল এবং দেশের প্রতি কমিটমেন্ট ছিল তাদের কাজে। তাদের যে কথাবার্তা, আচার ব্যবহার, এগুলো আমার ভিতরে কাজ করে। ওইগুলোকে আমি ভর করে অনেক কিছু, এই যেমন গীতে আলোকটা তৈরি করছি, এটা কলিম ভাইকে তো অনেক কিছু আমি শিখেছি। হ্যাঁ, তো তুমি গীতবিনটা পড়ো, কি মেসেজগুলো আছে, তুমি তোমার মতো করে ওখান থেকে নিয়ে একটা সুন্দর করে দর্শকদের উপহার দাও। এটা কিন্তু শুধু গান গাওয়া না, তাই না? যে একটা শিল্প সত্তা বোধকে ভেতরে লালন করা, এটা মানুষ হিসেবে প্রতিনিয়ত নিজেকে খোঁজবার চেষ্টা করা। অবশ্যই আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথের গান সেখানে অনেকটা মানে এগিয়ে। দাদা, আপনি যখন অনেক ধরনের গান শিখছিলেন, রবীন্দ্রনাথের গান তো নিশ্চয়ই কোনো না কোনো কারণে আপনাকে টেনেছে, নিশ্চয়ই একটা আকর্ষণ করবে একটা নির্দিষ্ট কোনো কারণ ছিল। অবশ্যই আছে, সেটা আমার এই গানের, রবীন্দ্রনাথের, বিশেষ করে রবীন্দ্রনাথের গানে ভালোবাসার পিছনে একটা ছোট গল্প আছে, একটু আমি বলি আর কি। 1971 যুদ্ধ লেগে যায়, চলে গেলাম উপার বাংলায়, সেখানে সিনেমা হলে জীবন থেকে নেওয়া আমাদের জহির রায়হান সাহেবের, তো ওই ছবিটা আমি তখন ক্লাস 7-এ পড়ি। পরে আমি ওটা দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হলো যে আমাদের দেশটা যে স্বাধীন হবে, ওটার মধ্যে একটা এমনভাবে করা হয়েছে জীবন থেকে নেওয়া ছবিটা, আমাকে খুব মানে আবেগতাড়িত যেমন করছে এবং উদ্দীপনাও দিয়েছে। মানে গানগুলো শুনে, যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কারোর লৌহ কপাট, এরকম স্বদেশ পর্যায়ের অনেক গান আছে। তো তখন দেখলাম যে এই যে
আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটার জন্য আমি এই সিনেমাটা কয়েকবার দেখেছি। আচ্ছা, শুধু গানটার হ্যাঁ, জন্য? গানটার জন্য। তারপর তো ঘটনাটা তো আছে। এরপরে ওই গানটাকে আমি আশ্বস্ত করার চেষ্টা করলাম। পরবর্তীতে দেশ স্বাধীন হয়ে গেল, দেশে আসলাম। কিন্তু ওই ৭১-এ যুদ্ধের আগে আমরা জাতীয় সঙ্গীত গাইতাম পাকিস্তানের, এটা অ্যাসেম্বলিতে গাইতাম স্কুলের মাঠে। হ্যাঁ। তারপর ওইটা আমি ওই জাতীয় সঙ্গীত যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা সোনার বাংলা জাতীয় সঙ্গীত হলো। এরপরে মূলত জাতীয় সঙ্গীতের থেকেই রবীন্দ্রনাথের গানে আসা। এখানে একটা বিষয় আছে, এটা আজকাল বলবো না, যেহেতু আনন্দের বিষয় বলবো না। আনন্দ এবং কষ্ট বা দুঃখ সবসময় পাশাপাশি থাকে এবং এটাকে সাথে করে নিয়ে আমাদের এগোতে হয়। আর রবীন্দ্রনাথ আমাদের এমন একটা জায়গাতে আছেন যেখানে আমাদের প্রতিটা আবেগ, প্রতিটা অনুভূতিকে আসলে স্পর্শ করে। অনেক কবিরা বলে যে আমরা যে চিন্তাটা করি, দেখা যায় যে রবীন্দ্রনাথ ওই চিন্তাটা করে তার লেখনের মধ্যে প্রকাশ পেয়ে চলে এসেছে। তার রবির জ্বালায় আর আমরা কোনো কিছু হাত দিতে পারি না। মানে এটা জাস্ট এটা বলে, এটা আসলে ওনার যে দর্শন সাংঘাতিক, প্রত্যেকটা মানুষকেই নাড়া দেয়। সেটা একেবারে। এবং এই যে রবি রশ্মির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের যে বিশেষ আয়োজন হতে চলেছে ১২-১৩ সেপ্টেম্বর অভয় বাজে হৃদয় মাঝে, সেটার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। অনুষ্ঠানটি যেন সুন্দর হয়, প্রাণবন্ত হয়, সেই শুভকামনা থাকলো। আজকে আমাদের আয়োজনে এসেছেন দাদা, এত কথা আমাদের সাথে শেয়ার করলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে রবি রশ্মির ২৭তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ১২ ও ১৩ সেপ্টেম্বর কবি সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা। আপনারা আসলে অবশ্যই আমরা খুশি হব। এই আনন্দের সাথে আপনারা আমাদের পাশে থাকুন। নিশ্চয়ই পাশে থাকবেন, শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।